ওকে, হ্যাঁ বলো, এখন বলো, তখন কেটে যাচ্ছিল, বলো কি। আচ্ছা, ধরো একটা ট্রেজারি বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000, তা আমি ধরো কিনবো এটা 700 টাকা দিয়া, এরপর শেষে আমার 1000 টাকা দিবে, এটাই তো কনসেপ্ট। কিন্তু এই যে এখানে যে মাঝখানে যে 100 টাকা করে কুপন পেমেন্ট বা যেটাই বলতেছে, এইটার ইটা আসতেছে থেকে এটা বুঝতেছি না। শোনো শোনো, এটা প্রত্যেকটা 100 টাকাকে আলাদা আলাদা বন্ড হিসেবে, এই যে 20 বছর, তুমি দেখো এখানে কয়টা পেমেন্ট পাচ্ছ, টোটাল 21টা পেমেন্ট পাবা, টোটাল 21টা পেমেন্ট না এখানে তুমি। পেমেন্ট কি, এটা তো একদম লাস্টের পেমেন্টটা না, খালি কি মানে যেগুলো ট্রেজারি বন্ড হয় আগের হিসাব বাদ তা দাও, একটা। এটা ভাঙ্গার আগে কি অবস্থা, এটা আমি এখনো কোনো আলাদা ট্রেজারি স্ট্রিপ হিসেবে ভাঙ্গেনি। এখানে টোটাল কয়টা পেমেন্ট পাচ্ছ, ইন্টারেস্ট পেমেন্ট পাচ্ছ 20 বার পাবা। ট্রেজারিতে আবার ইন্টারেস্ট কি? ট্রেজারিতে তো ইন্টারেস্ট দেয় না। না না, কে বলছে ট্রেজারিতে ইন্টারেস্ট দেয় না? জিরো কুপন বন্ড ইন্টারেস্ট দেয় না, ট্রেজারিতে দেয় তো। ট্রেজারি যদি হয় জিরো ট্রেজারি কুপন আর বন্ড তাহলে দিবে না। ট্রেজারিতে হ্যাঁ, তো এই দুটো সেমই না, ট্রেজারি আর জিরো কুপন বন্ড? না, জিরো না, সেম না। দুটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, ট্রেজারি বন্ড সাধারণত মানে একটা বৈশিষ্ট্য মিল আছে, যে ট্রেজারি বন্ড সাধারণত ডিসকাউন্টে ইস্যু করে, জিরো কুপন বন্ড ডিসকাউন্ট ইস্যু করে, বাট ট্রেজারি বন্ড চাইলে প্রাইসের বেশি পার ভ্যালুর উপরেও বিক্রি করতে পারবে, বাট জিরো কুপন বন্ডে করতে পারে না। এখন ট্রেজারি বন্ড জিরো কুপন বন্ড হতে পারে, কোন একটা ট্রেজারি বন্ড যেটার মধ্যে কোনো মাঝখানে কোনো কুপন পেমেন্ট নাই, কোনো ইন্টারেস্ট পেমেন্ট নাই, তাহলে সেটা জিরো কুপন বন্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ তাহলে এখন বুঝছি, যদি হ্যাঁ কুপন বুঝছি। পেমেন্ট থাকে তাহলে ওটা জিরো কুপন বন্ড না। জিরো কুপন বন্ড বুঝছি। হলো বন্ডের একটা বৈশিষ্ট্য কাইন্ড অফ। ঠিক আছে, যেই বন্ডে কোনো ইন্টারেস্ট পেমেন্ট নাই মাঝখানে, সেটা হলো জিরো কুপন বন্ড। সেটা যদি ট্রেজারি বন্ড হয়, ট্রেজারি বন্ড জিরো কুপন বন্ড। যদি কোনো কর্পোরেট বন্ডে এরকম বৈশিষ্ট্য থাকে, তাহলে কর্পোরেট বন্ডটাও জিরো কুপন বন্ড। হ্যাঁ বুঝছি এখন। হ্যাঁ, তো একটা 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ড যেটাতে তোমাকে প্রত্যেক বছরের শেষে 100 টাকা করে ইন্টারেস্ট পেমেন্ট দিবে, তাহলে এখানে 20টা পেমেন্ট আছে। আরেকটা পেমেন্ট হলো শেষ বছর আবার তোমাকে ফেস ভ্যালু পেমেন্ট করতেছে, রিপেমেন্ট। তাহলে টোটাল 21টা পেমেন্ট। এই 21টা পেমেন্টকে আমি 21টা আলাদা বন্ডে ভাগ করে দিব, 21টা আলাদা জিরো কুপন বন্ড, যেটা চাইলে আমি 21টা ভিন্ন মানুষকেও বিক্রি করতে পারবো। ঠিক আছে, 21টা আলাদা জিরো কুপন বন্ডে ভাগ করে ফেলবো। ঠিক আছে, তাহলে মনে করো আমি যদি এই 100 টাকাকে ভাগ করি, মানে এই 100 টাকা যদি সরাই ফেলি, তাহলে সেটা হবে একটা 100 টাকার জিরো কুপন বন্ড, মানে 100 টাকা ফেস ভ্যালু এর জিরো কুপন বন্ড, যেটার মেয়াদ হলো 7 বছর। বুঝতে পারছো? মানে সে কিনবে আজকেই, কিন্তু এটার টাকা পাবে 7 বছর পর। আবার এইটা যদি আমি চিন্তা করি, এটা হলো একটা 3 বছর মেয়াদি জিরো কুপন বন্ড, যেটার ফেস ভ্যালু 100, কিন্তু সেটার মেয়াদ হলো 3 বছর। এখন বলতে পারো এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য প্রাইসের দিক দিয়ে পার্থক্য কি? প্রাইসের দিক দিয়ে পার্থক্য হলো এটার টাকা কম, এটা কিনতে কম টাকা পড়বে, মানে এটা কিনতে বেশি টাকা পড়বে, এটা কিনতে কম পড়বে। ঠিক আছে, এটা ধরো 90 টাকায় কিনার লাগবে, যে কিনতেছে এটা হয়তো তার ধরো 65 টাকায় কিনার লাগলো বা 70 টাকায় কিনার লাগলো। ঠিক আছে, কারণ যেহেতু সে বেশি বছর বেশি সময় ধরে হোল্ড করতেছে, সে ডিসকাউন্টটাও বা মানে ইন্টারেস্টটাও বেশি পাবে। জিরো কুপন বন্ডের ইন্টারেস্ট মূলত তোমার প্রাইসের এবং ফেস ভ্যালুর যে পার্থক্য, সেটাই হলো মূলত ইন্টারেস্ট। ঠিক আছে, এখন কোন বছরের প্রাইস কত হবে এটা কেমনে বের করবে? জিরো কুপন বন্ডের তোমার ভ্যালুয়েশনের ফর্মুলা বা বন্ডের ভ্যালু নির্ণয়ের ফর্মুলা, যেটা যে বন্ডের মূল্য, একটা জিরো কুপন বন্ডের মূল্য কত হওয়া উচিত। হুম, বললা কি মেসেজ আসছে, দাঁড়াও ডিস্টার্ব করতে। আচ্ছা সাকর, হ্যাঁ বলো। এটাই কি আজকের লাস্ট টপিক নাকি না, আরেকটা চ্যাপ্টার দেখাবা? তোমার কি কাজ আছে? না না, এমনি। হ্যাঁ, আরো আছে টপিক। তার ডিস্টার্ব হইলে রাত্রেও দিতে পারো, না, আমার সাড়ে রাতে কাজ 10টা আছে। 11টা। আমার সমস্যা নাই, আচ্ছা না মানে আমার এখন সমস্যা নাই, রাতে কাজ আছে। আচ্ছা। আচ্ছা, ওই ল্যাপটপে ডিস্টার্ব জন্য বলতে, সেটা রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে, বাট ডিস্টার্ব হচ্ছে এই জন্য কিছু প্রবলেম আছে, স্পেস কম টম দেখে হয়তো। ওগুলো ঠিক করাবো, আপাতত যেহেতু প্রেজেন্টেশনে কাজটা চলতেছিল ওই কারণে করাইনি আর কি। যাই হোক, আহ, আচ্ছা এই দেখো, এটা হলো তোমার মানে একটা যে পার ভ্যালু, মনে করো জিরো কুপনটার এখানে তোমার পার ভ্যালু কত, 100 টাকা। ঠিক আছে,
তো এই পার ভ্যালুকে 1 প্লাস একটা ডিসকাউন্টিং রেট আছে যেটা হলো মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা। আম্মু ফোন বাজে কার দেখো না। হ্যাঁ, যে রেটটা আছে ঠিক আছে, তো এই রেটটাকে তোমার নাম্বার অফ ইয়ার দিয়ে ডিসকাউন্টিং করবে। মনে করো আমি যদি এই যে 3 বছর মেয়াদি 100 টাকা জিরো কুপন বন্ড বললাম যে, বা 7 বছর মেয়াদি, তো 3 বছর মেয়াদি যেটা সেটা হবে তোমার এরকম যে সেটার ভ্যালু তুমি এমনি বের করবা, ঠিক আছে, যে 100 ডিভাইডেড বাই 1 প্লাস মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা আছে, ঠিক আছে, ধরো 8% হলো ইন্টারেস্ট রেট, ঠিক আছে। ছুটে যাচ্ছে কেন? হ্যাঁ বুঝতে পারছি, এটা না লিখলেও হবে। হ্যাঁ, তো এটা এখানে 3 বছরের জন্য। এখন চিন্তা করো এটার মধ্যে 3 এর জায়গায় যদি 7 হইতো, তার অর্থ তুমি আরো বড় ভ্যালু দিয়ে ভাগ দিচ্ছ, তখন তোমার সরি আরো ছোট ভ্যালু দিয়ে ভাগ 1.08, তো এটা টু দি পাওয়ার 7 হলে তোমার বড় ভ্যালু, বড় ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, বড় ভ্যালু দিয়ে ভাগ দিচ্ছ, তাতে তোমার রেজাল্ট আরো ছোট হবে, তাই না? হ্যাঁ, 3 এর জায়গায় 7 হলে রেজাল্ট আরো ছোট হবে, তাই তার অর্থ কি তোমার ইয়ার যত বাড়তেছে জিরো কুপন বন্ডের প্রাইস কি প্রাইস কমতেছে, ঠিক আছে। প্রাইস বলতে যে এই প্রাইসে তুমি এটা বিক্রি করবা, ঠিক আছে। ঠিক আছে, তো এটা 3 বছর মেয়াদি হইলে যদি এটার প্রাইস হয় তোমার যেটা বললাম যে এটা প্রাইস যদি 90 টাকা হয়, ঠিক আছে, তো এটার প্রাইস হয়তো তোমার ধরো হয়তো 75 হইলো, ঠিক আছে। তো এইটার রিটার্নটা কত তুমি দেখো, 3 বছর মেয়াদি এটা রিটার্ন হলো এই 100 মাইনাস 90 10 টাকা, আর এটা রিটার্ন হলো তোমার 100 মাইনাস 75 25 টাকা, ঠিক আছে। তো এটাতে কেন বেশি রিটার্ন, কারণ এটাতে ইনভেস্টর বেশি সময় ধরে ধরে রাখতেছে। তো এরকম 21টা ট্রেজারি বন্ডে জিরো কুপন বন্ডে ভাগ করে ফেলা হচ্ছে, ঠিক আছে। এটাকেই তোমার ট্রেজারি স্ট্রিপ বলতেছে, ঠিক আছে। তো ট্রেজারি স্ট্রিপটা একটু ভালো করে বুঝাইলাম। এখন এটার সাথে একটু ম্যাথের কনসেপ্ট আছে, ঠিক আছে। ম্যাথের কনসেপ্ট ইয়ের সাথে রিলেটেড, তোমার ওই ট্যাক্সের ইয়ের সাথে। ওইদিন দেখাইছিলাম যে, আমি বলি আগে তো তোমার একটু দেখতে কি জানি ছিল টপিকটা, 57 এক বছর পর 63 হয়ে গেছে। ও আচ্ছা, এটা লাস্টের পেমেন্টের কথা বলছে, এর কারণে একটু কনফিউজ হচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, ওই ইয়ে দেখাই, এটা হলো তোমার শেষের পেমেন্টের কথা বলতেছি। শেষে যে 1000 টাকা আছে, ঠিক আছে, এই ফাইনালি যে 1000 টাকা পেমেন্ট পাবা, ঠিক আছে। তো এই 1000 টাকা, এই আমরা এটা যদি আলাদা করে দেখাই, এটার ফেস ভ্যালু 1000 টাকা, যেটা তুমি 20 বছর পর পাবা, ঠিক আছে, বা ধরো 30 বছর পর পাবা, ঠিক আছে। এখন ডিপেন্ড করে এটা তুমি কখন বিক্রি করবা, ঠিক আছে। এখন এই 1000 টাকা একটা জিরো কুপন বন্ড যেটার মেয়াদ 30 বছর, ঠিক আছে, এটা যদি তুমি আজকে বিক্রি করো, ঠিক আছে, তাহলে এটার যে দাম আসবে, ঠিক আছে,
তোমার কোনো একটা ফিক্স রেট অফ রিটার্ন দ্বারা, ধরো রেট অফ রিটার্নটা হলো তোমার 8%, ঠিক আছে, ডিসকাউন্ট রেট দ্বারা, ধরো ডিসকাউন্ট রেটটা ধরো 8%। তো ডিসকাউন্ট রেট 8% হইলে ইয়ার 0-তে তোমার এটার ভ্যালু আসতেছে 57.31, ঠিক আছে। তো লেখা ছিল মনে হয়, হ্যাঁ, বা 10% লেখা আর কি। যাই হোক, আমি ধরো বললাম 8%, বুঝার জন্য বলতেছি 57.31, মানে তুমি আজকে 57 টাকা ইনভেস্টমেন্ট করবা, 30 বছর পর যায় 1000 টাকা পাবা, ঠিক আছে। যেহেতু পিরিয়ড লং, এর কারণে রিটার্নটা একটু বেশি আর কি, ঠিক আছে। তো এটা হলো তোমার 10% বলছে আর কি, ধরো 10 হলে 10ই লেখো, 10% রিটার্ন, ঠিক আছে। এটাকে ডিসকাউন্টিং 10%। আচ্ছা, হ্যাঁ বলো। লাস্ট ইয়ারে তো ফেস ভ্যালু প্লাস ওই কুপন পেমেন্টটা হয় না, মানে 1100 টাকা হওয়ার কথা না? লাস্ট ইয়ারে তো দুইটাই দেয় না, কুপন পেমেন্টটার সাথে। হ্যাঁ, বাট এটাকে তো আমি এখানে আলাদা হিসেবে বলতেছি। আমি 100 টাকা হলো আলাদা একটা 20 বছর, আচ্ছা, মানে লাস্ট, আচ্ছা মেইন বন্ড তো এটা ছিল, এটাকে আমি 21টা বন্ডে ভাগ করে ফেলছি। এই 100 যে এটাকে আমি আলাদা একটা বন্ডে ভাগ করে ফেলছি, এটাকে আবার আলাদা একটা জিরো কুপন বন্ডে নিয়ে নিছি, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, তো এটাকে দেখাচ্ছি। এই যে একটা জিরো কুপন বন্ড যেটা 30 বছর মেয়াদি, যেটার প্রাইস হলো 1000 টাকা, ঠিক আছে। এখন এটা তোমার 57.31 দিয়ে তোমার কেনার লাগছে, ঠিক আছে। যদি এটা আজকে বিক্রি করো, তুমি এটা 57 টাকায় বিক্রি করবা, ঠিক আছে। কারণ এটা কেমনে 1000, এই ফর্মুলা যদি ইউজ করো, এখানে যদি 1000 লেখো, ঠিক আছে, 1000, এটার উপর 30 লেখো, আর এখানে তুমি 10 লেখলা, ঠিক আছে, 0.8 এর জায়গায় যদি 10 লেখো, ঠিক আছে, তাহলে তোমার দেখবে আসবে 57.31 আসবে। এটা হলো তোমার জিরো কুপন বন্ডের প্রাইস নির্ধারণের ফর্মুলা, ঠিক আছে। তাহলে তোমার আজকের ভ্যালু আসতেছে এটা 57.31। এখন তুমি যদি চিন্তা করো, এটা যদি তুমি 1 বছর পরে বিক্রি করতে চাও, আজকে বিক্রি করবা না, 1 বছর পর বিক্রি করবা, ঠিক আছে, বা 1 বছর তোমার কাছে রেখে এরপর কাউকে বিক্রি করলা, তখন দেখবে এটার প্রাইস আরো বেড়ে গেছে, ধরো 63 আসছে, ঠিক আছে, 63 পয়েন্ট সামথিং। বা এটা যদি তুমি 5 বছর পর বিক্রি করো, ঠিক আছে, তো তখন যদি এটা 5 বছর পর এটার প্রাইস কত হবে এটা বের করো, তো তখন আরো বেশি আসবে, ঠিক আছে। ধরো এটা আসলো তোমার, ধরো 140 আসছে বা আরো বেশি আসছে, ঠিক আছে। লজিক্যালি অত চিন্তা করার দরকার নেই যে কত আসবে, 140 এর বেশি আসবে না কত। আমি বলতেছি যে বাড়বে আর কি, সোজা কথা। কত বাড়বে ওটা তো আমার মুখস্থ নাই, বা ক্যালকুলেট করলে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে 5 বছর পর হলে এটা ভ্যালু ধরো বেড়ে 140 হবে। এটা কেন? কারণ তখন তুমি 1000-কে ডিসকাউন্টিং করতেছিলে 30 বছরের জন্য। যদি তুমি এটা 5 বছর পর এটার প্রাইস জানতে চাও, তাহলে এই 30 এবং 5 এর মাঝখানে ডিসকাউন্ট বছর কত, 25টা। তাহলে তুমি এই 5 বছর পর এটার, ধরো 5 বছর তোমার কাছে রাখলে, এরপর তুমি এটা বিক্রি করতে চাচ্ছ, এখন কত প্রাইসে বিক্রি করবা জিরো কুপন বন্ডটা? সেটা হলো মার্কেটে যে রেটটা থাকবে, ঠিক আছে, এই মার্কেটে ধরো 10% রেট, ঠিক আছে। এই 10% ডিসকাউন্টিং রেটে 5 বছর তো তোমার কাছে ছিলই, এখন আছে এই 1000 টাকাকে 25 বছর, ঠিক আছে। এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, টাইম গ্যাপটা, এই 25 বছরের জন্য ডিসকাউন্টিং করবা, ঠিক আছে। এই 25 বছরের জন্য ডিসকাউন্টিং করলে তোমার আসতেছে 140, ঠিক আছে। তো এখন তোমার যদি এটা 5 এর জায়গায় 6 হয়, তাহলে আরো বড় আসবে, ঠিক আছে। এরকম যত ক্লোজ কাছে আসবে, দেখবে আস্তে আস্তে 1000-এর কাছে চলে আসতেছে। এর কারণ কি? মনে করো যে 5 বছর পর, ঠিক আছে, মনে করো যে আজকে কিনতেছে 0 বা 1 বছর পর, তার টাইম গ্যাপটা বেশি, তাহলে তাকে রিটার্নও বেশি দিতে হবে। তো তাকে রিটার্ন বেশি দিতে হলে কি, তাকে সে কম প্রাইসে কিনলে রিটার্ন বেশি পাবে। আবার যার টাইম গ্যাপ কম, যে কিনতেছে ধরো 28 নাম্বার বছরে, ঠিক আছে, তো সে মাত্র 2 বছর রাখবে তার কাছে বন্ডটা, তার জন্য এর কারণে প্রাইস এটা আরো বেশি হবে। তার জন্য হয়তো প্রাইস এটা 900 হয়ে গেছে, ঠিক আছে, বাড়তে বাড়তে, ঠিক আছে। তো তার রিটার্ন টোটাল হচ্ছে 100, ঠিক আছে। তার রিটার্ন কম, কারণ সে কম বছর ধরে এটা রাখছে। তো লজিক্যালি চিন্তা করলেও বিষয়টা ঠিক আছে, ঠিক আছে। তো এখন এক্সাম্পলটা দেখো, এটা বুঝতে পারবা। এখানে তোমার এই যে তোমার 57.31, ঠিক আছে, তাহলে 1 বছর পর যদি হিসাব করো, এটা আসবে 63.04, ঠিক আছে। এখন কোথায় আসছি, এখানে আসছি। একটা বন্ড, ঠিক আছে, তুমি কিনছো 30 বছর মেয়াদি বন্ড, 30 বছর আগে, মানে আজকে কিনছো 57.31 টাকায়, ঠিক আছে। 1 বছর পর এটার ভ্যালু দাঁড়াইছে 63 টাকায়, ঠিক আছে, বা 63 টাকায়। মানে এটা যদি ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করো এই ফর্মুলা দিয়ে, তখন তোমার এটার ভ্যালু দাঁড়াচ্ছে 63 টাকায়, ঠিক আছে। তুমি এই 1 বছর পর বিক্রি করোনি, কিন্তু এই যে 5 টাকা যে বাড়ছে বন্ডের
ইয়ের প্রাইস, ঠিক আছে, মানে তোমার তো এই 5 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, এই 5 টাকার উপর তোমার ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, এটা হলো এই প্রাইস অ্যাপ্রিসিয়েশনের উপর ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে ডিসকাউন্ট রেট আমি বলছি যে 10%, এই ডিসকাউন্ট রেট 10% না থাকতে পারে, ঠিক আছে। এখন আমি তো এটা প্রত্যেক বছরের জন্য 10% করে ডিসকাউন্টিং করতেছি, ভবিষ্যতে হয়ে যেতে পারে ডিসকাউন্ট রেট আরো কমে, ধরো এটা 1 বছর পর এটার প্রাইস কত আসে, 63 আসে, এটা যদি ডিসকাউন্ট রেট কত হয়, 1 বছর পরেও যদি ডিসকাউন্ট রেট আমার এই 10%ই থাকে, ঠিক আছে। এখন যদি ডিসকাউন্ট রেট 1 বছর পর 10% না হয়ে 9% হয়ে যায়, তখন এটার ভ্যালু দাঁড়াচ্ছে 63 না, ধরো এটার ভ্যালু তোমার 70 হয়ে যাবে, ঠিক আছে। ডিসকাউন্ট রেট কমে যাওয়ার কারণে তোমার এটার প্রাইস আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে একটা বন্ড যেটার কিনছিলা 57 টাকায়, 1 বছর পর এটার প্রাইস তুমি যদি ক্যালকুলেট করো এটা দাঁড়াচ্ছে 63 টাকায়, ঠিক আছে। এই যে প্রাইস যে অ্যাপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে, এখন তুমি যদি বিক্রি করে দাও এটা 63 টাকায় বিক্রি করতে পারবা, ঠিক আছে। এখন তুমি যদি এটা বিক্রি নাও করো, এই 5 টাকার উপর তোমার ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। মানে এটা 5 টাকা যে বাড়ছে, 5 পয়েন্ট সামথিং বাড়ছে, এই 5 টাকার উপর তোমার ট্যাক্স দিতে হবে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের উপর, ঠিক আছে। কিন্তু এটা তো আমি বলছি 63, এটা ধরো ভ্যালু বেড়ে 63 না 70 টাকা হয়ে গেছে। কেন 70 টাকা ভ্যালু হয়ে গেছে, এর কারণ হলো যখন তোমার 1 বছর আগে যখন 57 টাকা ভ্যালু ছিল, হিসাব করছিলা বা 57 টাকায় কিনছিলা, ওটা তখন 10% ডিসকাউন্ট রেট দিয়ে হিসাব করছিলা, ঠিক আছে, মানে 10% ডিসকাউন্ট রেট দিয়ে 30 বছরের জন্য, ঠিক আছে। 1 বছর পরে যেটা করলা এটা হলো 1000 টাকা, 1 বছর পরে এই বন্ডের ভ্যালু বের করার জন্য যেটা করা হয়েছে যে 1000 টাকাকে আমি ডিসকাউন্টিং করছি এখন 30 বছরের জন্য না, এখন 29 বছরের জন্য ডিসকাউন্টিং করছি, ঠিক আছে। এতটুকু ঠিক আছে, 29 বছরের জন্য আমি ডিসকাউন্টিং করছি, কিন্তু পার্থক্যটা হয়ে গেছে কি যে তোমার এখন আর 10%-এর জন্য না, এখন মার্কেটে হয়তো 9% ইন্টারেস্ট রেট, তো 9%-এর জন্য ডিসকাউন্টিং করছো, তো 9% ডিসকাউন্টিং করাতে এটার প্রাইস 70 হয়ে গেছে, ঠিক আছে। এই যে 70 হয়ে গেছে, 63 থেকে 70, এটার মধ্যে গ্যাপ কত, এই 60 টাকা, এই 60 টাকা হলো তোমার ক্যাপিটাল গেইন, ঠিক আছে। এইটার উপর ট্যাক্স দিতে হবে যদি তুমি শেয়ারটা বিক্রি করে দাও। এখন তুমি শেয়ারটা বিক্রি করলে 70 টাকায় বিক্রি করতে পারবা, ঠিক আছে। 1 বছর পর শেয়ারটা তুমি 63 টাকায় বিক্রি করতে পারবা যদি ইন্টারেস্ট রেট সেম থাকে মার্কেটে, কিন্তু ইন্টারেস্ট রেট যদি মার্কেটে কমে যায় তাহলে আরো বেশি টাকা বিক্রি করতে পারবা, ঠিক আছে। এখন মার্কেটে ইন্টারেস্ট রেট কমার জন্য যদি তোমার লাভ হয়, ঠিক আছে, 63 জায়গায় 70 টাকা হয়ে যাচ্ছে, এই লাভটা যত টাকা লাভ হচ্ছে এটার উপর তোমার ট্যাক্স দিতে হবে যদি তুমি এই শেয়ারটা 70 টাকায় বিক্রি করে দাও। আর যদি এটা বিক্রি না করো, হোল্ড করো, তাহলে এটার উপর ট্যাক্স দিতে হবে না। কিন্তু এই যে 57 থেকে 63 হয়েছে, মানে 70 হয়েছে বলতেছো, বাট এই ইয়ের জন্য ডিসকাউন্ট রেট সেম যদি ধরে রাখি 10%, ঠিক আছে, ডিসকাউন্ট রেট 9% না 10%-ই রাখলাম, ঠিক আছে, তাহলে আমার কত আসবে, তাহলে আমার 63 পয়েন্ট সামথিং আসে। মানে শুধুমাত্র আমার ইয়ারের চেঞ্জের কারণে যেই ভ্যালুটা প্রাইসটা অ্যাপ্রিসিয়েট করতেছে প্রত্যেক বছর, ওই প্রাইস অ্যাপ্রিসিয়েশনের উপর আমার ট্যাক্স দিতে হয়। কিন্তু আমার যদি ইন্টারেস্ট রেট কমে যায়, ঠিক আছে, মার্কেটে, সেটার কারণে যতটুকু প্রাইস অ্যাপ্রিসিয়েট করবে সেটার উপর আমার ট্যাক্স দিতে হবে না, যদি সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন, ঠিক আছে, সেটার উপর আমার ট্যাক্স দিতে হবে না যদি আমি এটা বিক্রি না করি। কিন্তু আমি যদি ওই ইয়ারে বিক্রি করে দিই তাহলে আমার সেটার উপর ট্যাক্স দিতে হবে। এই কথাটাই যদি এই এক্সাম্পলটা পড়ো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। এটাই স্যার এক্সাম্পল দিয়ে দেখাইছিল লাস্ট ক্লাসে, ইয়ে করে মানে বোর্ডে এঁকে টেকে দেখাইছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে ইয়ের বিষয় আছে একটা, তোমার রিয়েলাইজড কুপনের ইয়ে আছে, আর হলো এগুলা জিরো কুপন বন্ড ট্রেজারি স্ট্রিপ, ওখানে দেখছো না এই যে সেকেন্ড স্লাইডটা তো আবার রিপিট করছে একই কথা। আচ্ছা, এই জিনিসটা বলে নি, তারপরে আরেকটা ম্যাথে ইয়ে আছে দেখাবো। এই যে এটা হলো বন্ড সেফটি, ঠিক আছে, মানে একটা মানে চিন্তা করা ট্রেজারি বন্ড যেটা, ঠিক আছে, বা সরকার গভর্নমেন্ট বন্ড যেগুলো, ওগুলোতে কোনো রিস্ক থাকে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি তোমার কর্পোরেট বন্ডের কথা চিন্তা করো সেগুলোতে রিস্ক থাকে, ঠিক আছে। তো সেগুলোতে আলটিমেটলি তোমাকে রিস্কের কারণে বেশি রিটার্ন দেয়, ঠিক আছে। এখন কতটুকু রিস্কি সেটাকে রেটিং করে বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি আছে, ঠিক আছে, তো তারা এসব গুলাকে রেটিং করে থাকে যে কতটুকু রিস্কি। এরকম এই যে মুডিস ইনভেস্টর সার্ভিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার কর্পোরেশন, এরকম বিভিন্ন ক্রেডিট রেটিং হয়, ঠিক আছে। তো ওরা এটাকে বিভিন্ন কি বলবো র্যাঙ্ক আছে, ঠিক আছে। ধরো তোমারটা সবচেয়ে ভালো হলে ট্রিপল এ, তার চেয়ে কম হলে ডাবল এ, বেশি একটু খারাপ হলে বি দিয়ে ট্রিপল বি, আর তার চেয়ে খারাপ হলে ডাবল বি,
একটা বি, ঠিক আছে, বা ট্রিপল সি, ডাবল সি, এভাবে করে একটা রেটিং করে, বা আরো এটা হলো হয়তো মুডি রেটিংটা এভাবে করে, মুডিস রেটিং, ঠিক আছে, আরো বিভিন্ন সিস্টেমে রেটিং করে, ঠিক আছে। তো তারা রেটিং এর জন্য যে জিনিসগুলো দেখে থাকে, এই যে কভারেজ রেশিও, হ্যাঁ, তোমার কতটুকু তুমি ফিক্সড কস্টের তুলনায় কি পরিমাণ আর্ন, কোম্পানির আর্নিং, ঠিক আছে, ইন্টারেস্ট আর্ন টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও, ঠিক আছে, কোম্পানির আর্নিং ফিক্সড কস্টের তুলনায় কত গুণ, ঠিক আছে, সেটা কভারেজ রেশিওর মাধ্যমে দেখে। তারপর লেভারেজ রেশিও দেখে যে তোমার 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 যে ক্যাপিটাল এর মধ্যে ডেটের পোর্শন কতটুকু, ঠিক আছে, তোমার ক্যাপিটালের মধ্যে যদি বেশিরভাগ অংশ তুমি ডেট দিয়ে ফাইন্যান্সিং করে থাকো, তাহলে তোমার লেভারেজ বেশি, ঠিক আছে, ওই ধরনের কোম্পানির ডিফল্ট করার চান্স বেশি, ঠিক আছে। তো লেভারেজ রেশিও দেখে, লিকুইডিটি রেশিও দেখে, প্রফিটাবিলিটি, ক্যাশ ফ্লো টু ডেট, এসব রেশিও দেখে। এসব রেশিওর বেসিসে বন্ডের সেফটি, সেটার বেসিসে তারা ক্রেডিট রেটিং করে থাকে। আরেকটা জিনিস এখানে বলা আছে তোমার জেড স্কোরের কথা বলা আছে, এটা হলো অল্টমান এই ফর্মুলাটা ডিটারমাইন করছে। এই ফর্মুলাতে হলো কি, দেখো তোমার একটা রিগ্রেশন ইকুয়েশন আছে, ঠিক আছে, এই ইকুয়েশনে তোমার মানগুলা বসাইলে একটা কোম্পানির তুমি জেড স্কোর পেয়ে যাবা। তো ওই কোম্পানির জেড স্কোর যদি তোমার 1.23 এর নিচে চলে যায়, তাহলে বুঝতে পারবা ওই কোম্পানির অনেক বেশি, মানে বন্ডটা খারাপ অনেক, ঠিক আছে, হাই পসিবিলিটি অফ ব্যাংক্রাপসি আছে, ঠিক আছে। যেই কোম্পানির বন্ডের সেফটি যত কম, ওই কোম্পানির বেশি রিস্ক প্রিমিয়াম দিতে হবে, মানে বেশি রিটার্ন দিতে হবে, ঠিক আছে। এখন যদি 1.23 কম হয়, তাহলে বুঝতে পারবা তো অনেক ব্যাংক্রাপসির অনেক হাই পসিবিলিটি আছে, মানে তোমার ডিফল্ট করে দিতে পারে, তোমার তুমি যে পেমেন্ট করতেছো সেটা ইন্টারেস্ট না পাইতে পারো। আর স্কোর যদি 1 পয়েন্ট, একটু দাঁড়ো, আচ্ছা, স্কোর যদি 1.23 থেকে 2.9 এর ভিতরে হয়, ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারবা। আর যদি 2.9 এর উপরে হয় স্কোর, এই জেড স্কোরটা, তাহলে বুঝতে পারবা যে ওই বন্ডটা যথেষ্ট সেফ, ঠিক আছে, যে ওই বন্ডে হয়তো ডিফল্ট করার চান্স কম, ঠিক আছে। এখন এই যে রিগ্রেশন ইকুয়েশন, এটা সেমই থাকবে, জাস্ট এটাতে যেই ভ্যারিয়েবলগুলো আছে ভ্যারিয়েবলগুলোর মান বসাইতে হবে। ভ্যারিয়েবলগুলো হলো কি, যেমন এটা হলো ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, সেলস ডিভাইডেড বাই অ্যাসেট, এটা মনে হয় আর্নিংস ডিভাইডেড বাই টোটাল লাইবিলিটি খুব সম্ভবত, বা ইকুইটি ডিভাইডেড বাই টোটাল লাইবিলিটি হতে পারে। এটা কি, এটা হলো রিটেইনড আর্নিংস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, এটা ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, ঠিক আছে। সো এগুলা মান কোন একটা কোম্পানির মান বসায়, ওই যদি এটা তুমি জেড স্কোর ক্যালকুলেট করো, তাহলে ওই কোম্পানির জেড স্কোর পাই যাবা, তখন সেটা দিয়ে বোঝা যায় আর কি, তো বন্ড সেফটি কতটুকু আছে, ঠিক আছে। তো এটা অল্টমান উনি এই ফর্মুলাটা বের করছে। এখন আমি তোমার একটা ম্যাথের বিষয় আছে, আচ্ছা, রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে দেখাই দিচ্ছি আর কি। রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নটা হলো তোমার, আমি আবার বলে নিতেছি যে তোমার 14 বিকেম যে চ্যাপ্টারটা আছে, এটা মূলত এই একটা স্লাইড না, দুটা স্লাইড মিলিয়ে, ঠিক আছে, 4 এবং 4.1, সাথে এক্সেল ফাইল, ঠিক আছে, সব মিলিয়ে তোমার হলো এই চ্যাপ্টারটা। তো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমার হলো এই রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, এটা কি, এটা তোমাদের আচ্ছা, এটা এক্সাম্পল বুঝাই। আচ্ছা, ধরো একটা 3 বছর মেয়াদি বন্ড, ঠিক আছে, তো যেটা তোমার ধরো ফেস ভ্যালু ধরো 1000, ঠিক আছে, তাহলে মেয়াদ শেষে তুমি কি পাবা? মেয়াদ শেষে 1000 পাবা। মেয়াদ হলো কত? 3 বছর, ঠিক আছে, মেয়াদ 3 বছর, জিরো হলো তোমার স্টার্টিং, জিরো স্টার্টিং, ঠিক আছে, 0 1 2, আর দুইটা দাগ করবে। আর তৃতীয় বছরেও প্রত্যেক বছরে তুমি 100 টাকা করে ইন্টারেস্ট রেট পাচ্ছ, ঠিক আছে।
তাহলে প্রথম বছরের শেষে 100 পাচ্ছ, দ্বিতীয় বছরের শেষে 100 পাচ্ছ, এবং তৃতীয় বছরে ফেস ভ্যালু তো পাচ্ছ, সাথে একটা 100 টাকাও পাচ্ছ। ঠিক আছে, তৃতীয় বছরেও একটা 100 টাকা পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই যে এক বছর শেষ হইলো 100 টাকা পাইছি, আমি 100 টাকা নিয়ে বসে নাই। ঠিক আছে, এই 100 টাকা আমি আবার রিইনভেস্ট করছি। ঠিক আছে, মার্কেটে। ঠিক আছে, হ্যাঁ, তো মার্কেটে ধরো আমার এটা এই ডিসকাউন্ট রেটটা হলো তোমার, আচ্ছা আচ্ছা আপাতত বুঝাই পরে, সমস্যা নেই। 10% হলো তোমার ইয়ের ইন্টারেস্ট রেটটা, কুপন রেটটা। ঠিক আছে, তোমার এই 1000 টাকা হলো ফেস ভ্যালু। ঠিক আছে, এবং কুপন রেট তোমার 10% করে, তাহলে তুমি প্রত্যেক ইয়ার শেষে 100 টাকা করে পাচ্ছ ইন্টারেস্ট পেমেন্ট। ঠিক আছে, এটা হলো 100 টাকা। এই 100 টাকা যে পাচ্ছ, এটা আবার তুমি এটা নিয়ে বসে নাই। ঠিক আছে, এই 100 আবার ইনভেস্টমেন্ট করতেছো। এই দেখো তোমার রিইনভেস্ট করতেছো। এই তুমি চাচ্ছ সব টাকা 3 বছরের তৃতীয় বছর শেষে পাবা। ঠিক আছে, তাহলে এই প্রথম বছর শেষে যে 100 টাকা পাইছো, এটাকে তুমি হয়তো মার্কেটে রিইনভেস্টমেন্ট করলা। এখন মার্কেটে ধরো ইন্টারেস্ট রেট হলো 11% এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে এই 100 টাকা যদি তুমি রিইনভেস্টমেন্ট করো, ঠিক আছে, তাহলে তুমি প্রথম যে 100 টাকার ইনভেস্টমেন্ট করবা, সেটার ফিউচার ভ্যালু কত আসবে? ফিউচার ভ্যালুর ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। তাহলে প্রেজেন্ট ভ্যালু 100 ইনটু 1.1, এটা হলো ইয়ার 1 শেষে। ঠিক আছে, 1 থেকে ইয়ার 3 কয় বছর আছে? 2 বছর। তাহলে এই 100 টাকা তুমি 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবা। তারপরের যে 100 টাকা, ঠিক আছে, এই 100 টাকা তুমি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবা। ঠিক আছে, রিইনভেস্টমেন্ট করতেছো, কিন্তু মার্কেট ইন্টারেস্ট বেশি। ঠিক আছে, বেশি না হলে বেশি না, সেম হলে সেম, বাট রিইনভেস্টমেন্ট করতেছো। ঠিক আছে, আর তৃতীয় বছর তো তোমার আলটিমেটলি ওটা তো এন্ডিং ইয়ার, শেষ হয়ে গেছে আলটিমেটলি। আর তৃতীয় বছর শেষে তুমি আরেকটা ইন্টারেস্ট পেমেন্ট পাবা, তো এটা রিইনভেস্টমেন্ট করতেছো। ঠিক আছে, এই তিনোটা 100। ঠিক আছে, তুমি যদি যোগ করো যে ভ্যালুটা আসতেছে তোমার, ঠিক আছে, ধরো আসছে 327, 327 ধরো তোমার আসছে। ঠিক আছে, তাহলে তুমি মেয়াদ শেষে এটা তুমি কিনছো ধরো, আচ্ছা এটা 1000 তো ফেস ভ্যালু, কিনার সময় ধরো 900 দিয়ে কিনছো। ঠিক আছে, 900 দিয়ে কিনছো, প্রত্যেক বছর 100 করে ইন্টারেস্ট পেমেন্ট পাও, এবং মেয়াদ শেষে 1000 পাবা। ঠিক আছে, তো এখন তুমি দেখো মেয়াদ শেষে 1000 তো পাবা, আর এই মাঝখানে যে ইন্টারেস্ট পেমেন্ট গুলা পাইতা, এই সবগুলাকে রিইনভেস্টমেন্ট করে আলটিমেটলি তুমি ইন্টারেস্টের অ্যামাউন্ট টোটাল পাচ্ছ 327 মেয়াদ শেষে, তৃতীয় বছর শেষে। ঠিক আছে, আর 1000 পাচ্ছ প্রিন্সিপাল রিপেমেন্ট, তাহলে টোটাল পাচ্ছ কত? 3 বছর শেষে টোটাল পাচ্ছ তুমি 1327। 3 বছর শেষে টোটাল অ্যামাউন্ট পাচ্ছ 1327। ইনভেস্টমেন্ট কত করছিলা? 900 টাকা। ঠিক আছে, এই 900 টাকার উপর 1327 কত পার্সেন্ট রিটার্ন? এটাকে মনে হয় তোমার বলা হচ্ছে আবার একটু দেখতে হবে, রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন। ঠিক আছে, ভুল না করে থাকি, আবার চেক করে দেখতেছি, পড়ছিলাম, আবার চেক করে দেখতেছি। তাও দাঁড়াও, দ্য ইয়েল ম্যাচুরিটি, এই 327 দিয়ে এক্সাম্পল এক জায়গায় আছে, এটা কোথায় আছে? তাহলে হয়তো ইউটিউবে বা অন্য কোথাও দেখছি। আচ্ছা সমস্যা নেই, এখানে যেটা আছে ওই এক্সাম্পল দিয়ে বলতেছি, চেক করে দেখি এখানে। না, 327 দিয়ে নাই। ঠিক আছে, এখানে দেখো, এখানে বলছে রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন ভার্সেস ইয়েল টু ম্যাচুরিটি। ঠিক আছে, ইয়েল টু ম্যাচুরিটি মোটামুটি বুঝবো, তাও আমি আবার বলবো যে ইয়েল টু ম্যাচুরিটি কি, রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নটা কি আগে সেটা বলতেছি। ঠিক আছে, তো রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নটা হলো যে, মনে করো এখানে 2 বছর বন্ডের উদাহরণ দিচ্ছে, যে একটা 2 বছর মেয়াদি বন্ড, যেটা সেলিং এট পার ভ্যালু এট 10% কুপন 1 ইয়ার। ঠিক আছে, মানে 2 বছর মেয়াদি বন্ড তুমি পার ভ্যালুতে বিক্রি হচ্ছে, মানে 1000 টাকার একটা বন্ড 1000 টাকায় তুমি কিনছো, প্রত্যেক বছর 100 টাকা করে কুপন পেমেন্ট পাও। ঠিক আছে, এই 100 টাকা যদি কুপন পেমেন্ট পাও, রিইনভেস্টেড অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 10%। ঠিক আছে, তাহলে তোমার এই দেখাই, এটার সাথে এটা পার্থক্য হলো, এটা কিনছে 1000 টাকায়, আর 3 বছরের জায়গায় 2 বছর। ঠিক আছে, তো
ওখানে দেখাইছে যে যদি 2 বছর হয় মেয়াদ, আবার কিনছো 1000 টাকায়, মেয়াদ শেষ হয়ে 1000 টাকা পাবা, বাট মাঝখানে ইন্টারেস্ট পেমেন্ট গুলা পাচ্ছ, ঠিক আছে? তো এই যে ইন্টারেস্ট পেমেন্ট গুলা পাচ্ছ, ঠিক আছে, তো এই ইন্টারেস্ট পেমেন্ট গুলাকে সে 10% আছে, তাহলে এটা 10 করে দিই, সমস্যা নেই। 10% রেটে সে রিইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে? তাহলে 10% রেটের ইনভেস্টমেন্ট যদি করে, তাহলে এটা হলো 100 ইন্টু 1.10, তোমার ওদেরটা যদি আমি হিসাব করি তাহলে আসবে 210, ঠিক আছে? মানে এই অংশটুকু রাখো, এটা বাদ দাও, যে এত কনফিউজ করার দরকার নাই, আমি বইয়েরটাই বলি। এটা ঠিক আছে, আমি জাস্ট একটা 3 বছর মেয়াদি এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নাই। বইয়ে বলছে তোমার যে একটা 2 বছর মেয়াদি বন্ড যেখান থেকে কিনতেছো 1000 টাকায়, কত টাকাতে কিনতেছো অত ম্যাটার করে না, আমি বলতেছি আর কি। 1000 টাকায় কিনতেছো, মেয়াদ শেষেও 2 বছর শেষেও 1000 টাকা পাবা, ঠিক আছে? এখন মাঝখানে কয়টা ইন্টারেস্ট পেমেন্ট পাচ্ছ, এটা যদি দ্বিতীয় বছর হয়, ঠিক আছে, দ্বিতীয় বছর শেষেও তুমি 1000 টাকা পাবা, সাথে তো 1000 পাচ্ছ, 100 পাচ্ছই, ঠিক আছে? এই অংশটুকু তাইলে নাই, ঠিক আছে? এখন এই 100কে রিইনভেস্টমেন্ট করবা কয় বছরের জন্য? 1 বছরের জন্য। আর এই 100 তো শেষে পাচ্ছ, এটাতে আর রিইনভেস্টমেন্ট করার মতো টাইম নেই। তাহলে তোমার এটা যদি রিইনভেস্টমেন্ট করে ফিউচার ভ্যালু বের করো, তাহলে আসতেছে তোমার 210 টাকা। এই 210 টাকার সাথে তুমি মেয়াদ শেষে কত পাচ্ছ? প্রিন্সিপাল পেমেন্ট 1000, তাহলে টোটাল কত পাচ্ছ? 1210 পাচ্ছ। টোটাল মেয়াদ শেষে তুমি পাচ্ছ 1210 টাকা। আর এটা কিনতে খরচ কত হয়েছে তোমার? 1000 টাকা খরচ হয়েছে কিনতে, ঠিক আছে? এখন এটার যে রেট অফ রিটার্নটা, সেটাই হলো তোমার, এটাকে কি জানি বলতেছে নামটা, রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন দেখো, এটা কেমনে বের করতেছে। 1000 টাকা ইনভেস্টমেন্ট করতেছো, 2 বছর শেষে পাচ্ছ 1210 টাকা, ঠিক আছে? তাহলে তোমার রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন যদি বের করার লাগে, ঠিক আছে, এইটার সিস্টেমটা হলো, আমি এখন সহজ ভাষায় বলতেছি, রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন যদি বের করার লাগে, এটার সিস্টেমটা হলো একটা টাইম পিরিয়ড থাকবে, ঠিক আছে? এই টাইম পিরিয়ডের যে বিগিনিং পয়েন্টটা, সেটা হলো তোমার এটা কিনতে কত খরচ হয়েছে, সেটা পার ভ্যালু হোক, পার ভ্যালু হচ্ছে কম দাম হোক বেশি দাম হোক, যেই দামে কিনছো এই প্রাইসটা লাগবে, ঠিক আছে? ধরো 900-তে কিনছো। আরেকটা প্রাইস লাগবে তোমার, সেটা হলো যে মেয়াদ শেষে টোটাল কত টাকা পাবা, মেয়াদ শেষে টোটাল কত টাকা পাবা। একটা মেয়াদ শেষে টাকা পাচ্ছ, প্রিন্সিপাল যে পরিমাণ রিপেমেন্ট করতেছে সেটা ধরো 1000 টাকা, ঠিক আছে? এবং টোটাল টাকাটাকে একটা হিসাব করবা, মাঝখানে যতগুলো ইন্টারেস্ট পেমেন্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটাকে রিইনভেস্টমেন্ট করা হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটার ফিউচার ভ্যালু বের করবা, ঠিক আছে? ওই যেই যত নাম্বার বছরের ইন্টারেস্ট পেমেন্ট, তত নাম্বার বছর থেকে শুরু করে এই এন্ডিং পিরিয়ড, এই টাইম পিরিয়ডের জন্য, ঠিক আছে? মনে করো এটা যদি হয় দ্বিতীয় বছর, এখানে আচ্ছা যত বছরই হোক, এখান থেকে এটা এই পয়েন্টের পার্থক্য কত? 1 2 3, ঠিক আছে? মানে এটার সামনে 3টা বছর আছে, ঠিক আছে? তাহলে এখানে যেই ইন্টারেস্ট রেটটাই হয়, সেটাকে তুমি 3 বছরের জন্য কম্পাউন্ডিং করবা। আবার এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে 2 বছরের জন্য কম্পাউন্ডিং করবা। এখানে যে অ্যামাউন্ট থাকবে সেটাকে 1 বছরের জন্য কম্পাউন্ডিং করবা। আর এখানে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা থাকবে সেটা তো তোমার আর কম্পাউন্ডিং করার সুযোগ নাই, ঠিক আছে? এই সব ইন্টারেস্ট অ্যামাউন্ট গুলাকে যোগ করে যেই ভ্যালুটা আসতেছে সেটা হলো তোমার টোটাল ইন্টারেস্ট রেট, ঠিক আছে? তাহলে এই প্রিন্সিপাল রিপাইমেন্টের সাথে যে টোটাল ইন্টারেস্ট রেট আছে সেটাকে যোগ করে যে ফাইনাল ভ্যালুটা আসবে তোমার, ঠিক আছে, সেটা হলো তোমার একটা টার্মিনাল ভ্যালু আসবে। এই টার্মিনাল ভ্যালু এবং একটা পারচেজ প্রাইস, যেটা তোমার কিনতে খরচ হয়েছে, ঠিক আছে? এইটা তুমি এই ইকুয়েশনটার, ঠিক আছে, এই ইকুয়েশনটার এখানে টার্মিনাল ভ্যালুটা বসাবা, এখানে তোমার কিনতে যত খরচ হয়েছে সেই ভ্যালুটা বসাবা, ঠিক আছে? আর এখানে যেটা পাওয়ারটা বসবে তোমার মেয়াদ যত বছরের, এটা 2 বছর মেয়াদি বন্ড বলছে দেখে এখানে 2 বসছে। এটা যদি 3 বছর 5 বছর মেয়াদি বন্ড হয় তাহলে এখানে 3 5, যত বছর মেয়াদি হয় তত বছর বসবে। দেন আর এর মান সলভ করলে তুমি পেয়ে যাবা রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন, ঠিক আছে? তাহলে রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্নে এটা ধরে নেওয়া হয় যে তোমার যে ইন্টারেস্ট গুলো তুমি পাচ্ছ সেটা তুমি রেখে দিবা না, সেটাকে তুমি রিইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে? এখন এখানে যে জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে, এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হলো তোমার, তুমি দেখো তুমি যে ইন্টারেস্ট পেমেন্ট গুলা এই পিরিয়ডের মাঝে পাইতেছিলা, ঠিক আছে, এই ইন্টারেস্ট পেমেন্ট গুলা ধরো এই অঙ্কটাই দেখো, এই ইন্টারেস্ট পেমেন্ট গুলা কত ছিল? 100 টাকা ছিল, ঠিক আছে? মানে তোমার 10% ছিল ইন্টারেস্ট পেমেন্ট, যেটা ছিল তোমার বেসিক্যালি কুপন রেট ছিল, যাই হোক। ইন্টারেস্ট পেমেন্ট তোমার 10% করে ছিল, ঠিক আছে? দাঁড়াও মিনিট, এটা তোমার ডিসকাউন্টিং কি করছো?
ডিসকাউন্টিং করা হয়নি। যাই হোক, ইন্টারেস্ট পেমেন্ট তুমি 10% করে পাই, আরে 10% করে ইন্টারেস্ট পেমেন্ট পাচ্ছিলা, এবং মার্কেটে ধরো 10% করে তুমি যদি রিইনভেস্টমেন্টও 10% রেটেই করো, তাহলে তোমার যে রিয়েলাইজড কম্পাউন্ড রিটার্ন এবং যে ওয়াইটিএম, ঠিক আছে, এই দুটার ভ্যালু তোমার সেম থাকবে, ঠিক আছে। কিন্তু এই দুটার ভ্যালু সেম কখন হবে না? সেম তখন হবে না যখন ধরো তুমি এখান থেকে ইন্টারেস্ট রেট পাচ্ছ কত পার্সেন্ট করে, ইন্টারেস্ট রেট পাচ্ছ 10% করেই পাচ্ছ, মানে 100 টাকা করে ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে। আবার এই 100 টাকাগুলোকে রিইনভেস্টমেন্ট করতেছো, এই রিইনভেস্টমেন্ট করতেছো ধরো 10% রেটে না, মার্কেটে ধরো 11% রেট আছে, ঠিক আছে। তাহলে এখানে তো 1.10 লিখবা না, 1.11 লিখবা, অথবা এখানে যদি 12% রেট মার্কেটে হয়, তা এখন যদি কারেন্টলি থাকে, তাহলে তুমি 12% রেটে রিইনভেস্টমেন্ট করতেছো। এমতো অবস্থায় তোমার যে টার্মিনাল ভ্যালু আসবে, সেটা দিয়ে তুমি যখন রেটটা ক্যালকুলেট করবা, তোমার রিয়েলাইজড কম্পাউন্ড রেট, ঠিক আছে, তখন দেখবা যে তোমার রিয়েলাইজড কম্পাউন্ড রেটটা কিসের চেয়ে বেশি আসবে, তোমার ইয়েল টু ম্যাচুরিটির চেয়ে বেশি আসবে, ঠিক আছে। ওয়াইটিএমটা কি? ইয়েল টু ম্যাচুরিটি হলো ওয়াইটিএম। ওয়াইটিএমটা হলো একটা সিকিউরিটি, তুমি যদি মেয়াদের শেষ পর্যন্ত ধরে রাখো, তাহলে যেই হারে রিটার্ন পাবা সেটাকে বলা হচ্ছে ইয়েল্ড টু ম্যাচুরিটি, ঠিক আছে। ওয়াইটিএম এর কেমনে বের করে আমরা 209 পড়ছিলাম, এখানে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর দিয়ে বের করছি খুব সম্ভবত, মানে এটা আইআরআর মতো করে বের করে আর কি, ঠিক আছে। যদি খেয়াল থেকে থাকে, আমরা ওয়াইটিএমটা আইআরআর মতো করে বের করি আর কি। এটা লিখতে গেলে 209 থেকে দেখে নিও, কারণ এখানে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যদি দেখতে চাও ওয়াইটিএম কেমনে বের করে, 209 এর আমার নোট বের করে দেখতে পারো, বা বই বের করে দেখতে পারো, যদি জানতে চাও ওয়াইটিএম কেমনে বের করে। বললে অনেক লম্বা হয়ে যাবে, আবার এত কিছু দেখাইতে হবে। মেইন কথা হলো তোমার বন্ডের ভ্যালুর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, আমি জাস্ট অতটুকু লিখে দিচ্ছি। বন্ডের ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে আমি জিরো কুপন বন্ডের যেটা বলছি, ঠিক আছে, দুটা ফর্মুলা অবশ্যই মনে রাখবা, যে বন্ডের ভ্যালু তোমার বের করতে হবে, ঠিক আছে। তো বন্ডের ভ্যালু যখন বের করবা, এটা যদি হয় জিরো কুপন বন্ড, তখন তুমি জাস্ট পার ভ্যালুকে, যেটা আমি বলছিলাম, পার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াইটিএম টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা হলো তোমার জিরো কুপন বন্ডের ফর্মুলা। এখন এটা যদি হয় তোমার জিরো কুপন বন্ড না হয়, ঠিক আছে, এটা যদি তোমার নরমালি একটা কুপন বন্ড হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা হবে এরকম আর কি। তোমার এটা যদি দেখাই, এখানে এ এর মান থাকে বা এনইটি, ঠিক আছে, প্রত্যেক, বা এটাকে সি বা ইন্টারেস্ট পেমেন্ট, এ না, আচ্ছা এটাকে আই লিখি, সাধারণত আমরা আই লিখি, অনেক জায়গায় আবার সিও লেখে, ঠিক আছে। ঠিক আছে, তো আই ডিভাইডেড বাই একটা বন্ডের প্রাইস কত হওয়া উচিত, ঠিক আছে। আমি বন্ডের ভ্যালুয়েশন দেখাইছি বিটুইন কুপন পেমেন্ট, ঠিক আছে, ওটা আরেকটা দুইটা কুপন ডেটার মাঝখানে কত। নরমালি এমনি সিম্পল ম্যাথ যদি থাকে, প্রত্যেক বছর সেম ইন্টারেস্ট পাচ্ছ, ঠিক আছে, তো ওই ধরনের সিম্পল ম্যাথের ক্ষেত্রে তুমি বন্ডের ভ্যালু যেভাবে বের করে, সেটা যদি তোমার জিরো কুপন বন্ড না হয়, সেখানে যদি একটা ইন্টারেস্ট পেমেন্ট থাকে, তাহলে যদি খেয়াল থেকে থাকে, আমরা বন্ডের ভ্যালু নির্ণয় করি এই ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে। পার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াইটিএম টু দি পাওয়ার ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমরা বন্ডের ভ্যালু নির্ণয় করি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমার এই যে ওয়াইটিএম এর মানটা, ঠিক আছে, এই ইকুয়েশনে আমার ওয়াইটিএম এর মান, এই ইকুয়েশনে আমি বন্ডের ভ্যালু বসাই দিলাম, সবগুলোর মান বসাই দিলাম, ওয়াইটিএম এর মান কত হবে এটা যদি আমি বের
সলভ করি তাহলে আমি আলটিমেটলি ওয়াইটিএম পেয়ে যাবো, ঠিক আছে। তো এটার সমস্যাটা হলো কি, এটা তুমি ক্যালকুলেটর থাকলে ডিরেক্ট সলভ করতে পারবা, বাট নর্মালি তুমি ডিরেক্ট সলভ করতে পারবা না, ঠিক আছে। তো নর্মালি ডিরেক্ট সলভ করতে ইকুয়েশন সলভ করা যায় না, যার কারণে এটা তোমার এই কি বলবো আইআরআর এর মতো একটা ফর্মুলা দিয়ে করতে হয়, ঠিক আছে। আর মূলত আইআরআর এর যে ফর্মুলা সেটা দিয়ে করে আর কি, যে এটা যদি ভ্যালু ইন্টারেস্ট রেট যদি এত বাড়ে তাহলে কত, ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে কত, তারপর দুটা ভ্যালু লেখে, ঠিক আছে। সেটার আইআরআর এর মতো করে আর কি তোমার এটা বের করে। খেয়াল না থাকলে 209 থেকে দেখে নিতে পারো, 209 এর কোনো বই থেকে বা ইয়ে থেকে তুমি দেখতে পারো, আমার নোট আছে এখনো আপলোড করা আছে, দেখে নিতে পারবা, ঠিক আছে। তো ওইটা হলো ওয়াইটিএম, ঠিক আছে। ওয়াইটিএমটা হলো একটা বন্ডে তুমি ইনভেস্টমেন্ট করছো, ধরো এটা একটা 20 বছর মেয়াদি বন্ড, ঠিক আছে। তো এই বন্ডটা তুমি যদি মেয়াদ পর্যন্ত ধরে রাখো, ধরো এটা 20 বছর মেয়াদি বন্ড, তাহলে 20 বছর পর্যন্ত ধরে রাখলে যেই রেটে রিটার্নটা পাবা সেটাকে বলা হচ্ছে ইয়েল টু ম্যাচুরিটি, ঠিক আছে। তো এটাকে আমরা ডিসকাউন্টিং রেটও বলি, কারণ এইটার একই কথা আমরা ঘুরায় বলতে পারি যে আমরা এই ফিউচারে যেই টাকাটা পাবো সেটাকে যদি এই রেট দিয়ে আমরা ডিসকাউন্টিং করি তাহলে আজকে এটার প্রাইস কত হওয়া উচিত, মানে কত প্রাইসে আমি বিক্রি করব সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে। তো ওয়াইটিএমটাকে তোমার ডিসকাউন্টিং রেটও বলে, ঠিক আছে। তো এটা হলো ইয়েল টু ম্যাচুরিটি। আর ইয়েল টু কল হলো এটা জাস্ট সেম জিনিস, ডিফারেন্সটা হলো এটা যদি তুমি কল পিরিয়ড, ধরো তুমি 3য় বছর শেষে এটা কল করতে পারবা, ঠিক আছে। তো ওই হিসেবে তুমি এটা লিখবা, ঠিক আছে। তো এটা তোমার ইয়েল টু কল হলো যে এটা তুমি যদি মেয়াদ পর্যন্ত না ধরে কল পিরিয়ড পর্যন্ত ধরো তুমি এটা একটা 20 বছর মেয়াদি বন্ড, তুমি চাইলে 7ম বছরের পর থেকে এটা কল করতে পারবা, ঠিক আছে। তাহলে মানে তুমি বলতে এটা যে সেল করছে সে, ঠিক আছে। তো এটা যদি আমি 7ম বছরে কল করলে সেক্ষেত্রে আমি কি পরিমাণ রিটার্ন পাবো সেটা আমি ক্যালকুলেট করি, তাহলে সেটাকে বলা হচ্ছে ইয়েল টু কল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা হবে, এই দেখো আমি যে ফর্মুলাটা লিখছিলাম বন্ড প্রাইসের, নর্মালি এখানেও কিন্তু সেম ফর্মুলা কলের জন্য, জাস্ট ডিফারেন্সটা হলো পার ভ্যালুর জায়গায় এখানে কলের প্রাইসটা বসবে, ঠিক আছে। এবং এন এর মানের জায়গায় তোমার এখানে কলের মেয়াদ বসবে, ঠিক আছে। কল ডেটের আগে নাম্বার অফ পিরিয়ডস আনটিল কল ডেট, ঠিক আছে। তো এই জিনিসটাতে তুমি যদি ওই ইকুয়েশনটা তুমি যদি ওয়াইটিএম এর জন্য সলভ করো তাহলে তুমি ওয়াইটিএম এর মান পেয়ে যাবা। একইভাবে এই ইকুয়েশনটাতে জাস্ট ওই ইকুয়েশনে জাস্ট পার ভ্যালুর জায়গায় এখানে কলের প্রাইস আর এখানে কলের মেয়াদ যদি লেখো, ঠিক আছে। ওভাবে যদি করো, ওভাবে করে যদি এখনো যদি ডিসকাউন্ট রেটের জন্য সলভ করো, মানে এখানে তো আর লেখছে, আর এর মান যদি সলভ করো তাহলে তুমি ইয়েল টু কল পেয়ে যাবা, ঠিক আছে। সো ইয়েল টু কল অথবা ইয়েল টু ম্যাচুরিটি, আই হোপ বুঝতে পারছো। তো এখানে ডিফারেন্স দেখাইছে ইয়েল টু ম্যাচুরিটির সাথে রিয়েলাইজড কুপন রেটের কম্পাউন্ড রেটের ডিফারেন্স দেখাইছে। যে রিয়েলাইজড কম্পাউন্ড রেটটা হলো তোমার সেটা তো দেখাইছে, হ্যাঁ রিয়েলাইজ কম্পাউন্ড রেটটা যেটা বলছি যে তোমার এটা যদি রিইনভেস্টমেন্ট করে কুপন গুলাকে ধরে নেওয়া হয় যে রিয়েলাইজড কম্পাউন্ড, নামের মধ্যেই বোঝা যাচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে তুমি যে টোটাল রিটার্নটা পাচ্ছ সেটা দিয়ে রিয়েলাইজড কম্পাউন্ড রেট বলা হচ্ছে। আর ইয়েল টু ম্যাচুরিটিতে তোমার ওই রিইনভেস্টমেন্টের বিষয়টা ওভাবে ধরা হয় না, ঠিক আছে। এখন যে জিনিসটা বলা আছে যে তোমার ইয়ে সব পড়াই ফেলছি, জাস্ট ইয়েটা দেখাচ্ছে অফসেটিং এর বিষয়টা বলবো। এটা হলো তোমার কই গেল, দুটা রিয়েলাইজ কম্পাউন্ড রেটের ক্ষেত্রে, তো কম্পাউন্ড রিটার্নের ক্ষেত্রে দুটা রিস্ক থাকে, ঠিক আছে। রিয়েলাইজ কম্পাউন্ড এখানে বলছে যে অ্যাজ ইন্টারেস্ট রেট চেঞ্জ, ঠিক আছে। মার্কেটে যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, হ্যাঁ, তখন দুই ধরনের রিস্ক থাকে, ঠিক আছে। তো ওই দুই ধরনের রিস্ক ক্ষেত্রে বন্ড ইনভেস্টররা চায় কি ওটাকে অফসেট করার চেষ্টা করে রিস্ককে, ঠিক আছে। তো এটা দেখার জন্য তারা রিয়েলাইজ কম্পাউন্ড রিটার্নটা মানে তারা করে কি এর কারণে ওই রিইনভেস্টমেন্ট করে থাকে সাধারণত, ঠিক আছে। দুই ধরনের রিস্ক বলতে কি তুমি বোঝার চেষ্টা করো যে আমরা কি জানি যে ইন্টারেস্ট রেটের সাথে বন্ডের প্রাইসের নেগেটিভ একটা সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। এখন মার্কেটে যদি বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যায়, ঠিক আছে, তুমি যে বন্ডটার
হোল্ড করতেছো, ঠিক আছে, ওই বন্ডের প্রাইস ফল করবে, ঠিক আছে। তার অর্থ কি? তার অর্থ হলো একটা 20 বছর মেয়াদী বন্ড যেটাতে তুমি অলরেডি ইনভেস্টমেন্ট করে রাখছো, এখন যদি ইন্টারেস্ট রেট হঠাৎ মার্কেটে বেড়ে যায়, তাহলে মার্কেটে ওই বন্ডটার প্রাইস কমে যাবে। এখন তুমি যদি মার্কেটে ওই বন্ডটা বিক্রি করে দিতে চাও মেয়াদের আগে, হ্যাঁ, কিন্তু তখন দেখা যাবে কি আলটিমেটলি এটা হয়তো একটু কমে বিক্রি করতে হবে, ঠিক আছে, কারণ মার্কেটে ইন্টারেস্ট রেট বাড়ার ফলে বন্ড প্রাইস ফল করতেছে। তো এটাকে বলা হচ্ছে প্রাইস রিস্ক, যে ইন্টারেস্ট রেট বাড়লে তোমার বন্ড যেই বন্ডটা তুমি হোল্ড করে আসো সেটার প্রাইস কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়লে তুমি আলটিমেটলি কি করতেছো, এই দেখো মার্কেটে তুমি ওখানে 10% করে ইন্টারেস্ট রেট পাচ্ছিলে, ঠিক আছে, কোথায় আমি আসছিলাম, নিচের দিকে মনে হয় আসছিলাম, 10% করে ইন্টারেস্ট রেট পাচ্ছিলা, ঠিক আছে। এখন এটা আবার ইনভেস্টমেন্ট করছো, রিইনভেস্টমেন্ট করছো 11, মার্কেটে যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে 11% হয়ে গেছে, এখন তুমি এটা আবার রিইনভেস্টমেন্ট করছো, এই ইন্টারেস্ট অ্যামাউন্ট গুলাকে রিইনভেস্টমেন্ট করছো, ঠিক আছে, এই 11% রেটে রিইনভেস্টমেন্ট করছো, ঠিক আছে। তাহলে তোমার বন্ডের যে ভ্যালু কমে যাচ্ছে, ঠিক আছে, এই ইন্টারেস্ট রেট বাড়ার ফলে বন্ডের যে ভ্যালু কমে যাচ্ছে, সেই রিস্কটা এটার এই গেইনের মাধ্যমে অফসেট হয়ে যায়। কোন গেইনের মাধ্যমে? গেইনটা হলো তোমার এটা, যে তোমার মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে কি, তুমি 10% করে ইন্টারেস্ট রেট পাচ্ছিলে, এখন আর 10 না, মার্কেটে এখন 11% রেট। তার অর্থ কি, মার্কেট ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, তুমি যে কুপন গুলা পাচ্ছ এই অ্যামাউন্ট গুলো রিইনভেস্টমেন্ট করলে লাভ করতে পারবা। মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে এই কুপনের অ্যামাউন্ট গুলা রিইনভেস্টমেন্ট করলে তুমি লাভ করতে পারবা, কারণ এই কুপনের অ্যামাউন্ট গুলো রিইনভেস্টমেন্ট করলে তুমি 11% করে রিটার্ন পাচ্ছ, ঠিক আছে, মানে আরো হায়ার রিটার্ন পাচ্ছ, ঠিক আছে, তাহলে লাভ করতে পারছো, যেটার ফলে তোমার ওই যে অ্যামাউন্টটা প্রাইস কমার ফলে লস হচ্ছে সেটা অফসেট হয়ে যাবে। তো এটা এই কথাটা বলা হচ্ছে যে দুটো রিস্ক আছে, একটা প্রাইস রিস্ক আছে, একটা ইয়ে আছে তোমার কিসের কথা বললাম, রিইনভেস্টমেন্ট রেটের রিস্ক, ঠিক আছে। এই রিইনভেস্টমেন্ট রেটের রিস্কটা প্রাইস রিস্ককে অফসেট করে দেয়, ঠিক আছে। তুমি বলতে পারো যে রিইনভেস্টমেন্ট রেটের রিস্কটা কি, এটা আবার রিস্ক কেমনে হইলো, এটা তো লাভই হচ্ছে রিইনভেস্টমেন্ট করলে। রিস্কটা হলো কি, এটা যদি লস হবে, এটা যদি তোমার 10%-এর জায়গায় মার্কেটে তোমার যদি ইন্টারেস্ট রেট কমে 9% হয়ে যায়, ঠিক আছে, এখন যদি তুমি 100 টাকা রিইনভেস্টমেন্ট করো, তোমার জন্য অ্যাকচুয়ালি লাভ না, লস, ঠিক আছে। 100 টাকা তুমি এখন কনজাম করে ফেললেই বেটার, ঠিক আছে। ইনফ্লেশনের কারণে তোমার যদি এখন তুমি 9% ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমার লস, ঠিক আছে, ওই রিটার্নটা তুমি অ্যাকচুয়ালি পাবা না, ঠিক আছে। তোমার যদি যেই রিটার্ন তোমার ডিসকাউন্ট রেট আছে যদি বেশি রেটে তোমার থাকে, 11% দেয়, তখন তোমার লাভ হবে, ঠিক আছে, মার্কেটে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়। তো এটাই হলো তোমার মোটামুটি রিয়েলাইজ কম্পাউন্ড রেটের বিষয়টা। আর তাহলে এই চ্যাপ্টার 14 শেষ, এগুলো দেখাইছি, এগুলো দেখানো হয়ে গেছে। অনেক বড় একটা চ্যাপ্টার, বিশাল চ্যাপ্টার। তাহলে কি আজকে ওই দিন যে চ্যাপ্টারটা শুরু করছিল ওইটাই দেখলাম এতক্ষণ? ওইটা আমি মনে করছিলাম অতটুকুই, বাট পরে তো বুঝতে পারছি, আমি মনে করছিলাম দুটো টপিক বাদ দিছি, বাট পরে বুঝতে পারছি যে দ্বিতীয় যে স্লাইডটা আছে ওই স্লাইডটাও ওই চ্যাপ্টারেরই অংশ, ঠিক আছে। ওটা আমি বই পড়ছি আবার, এর কারণে বুঝতে পারছি, তো ওইটাই দেখাইছি আর কি। আর আরেকটা চ্যাপ্টার চাইছিল কেউ, তো কেউই নাই, কেউ আসেনি, সবাই রেকর্ডিং চাই ঠিকই, বাট ক্লাস কল এলে তখন আবার কেউ আসে না। আচ্ছা, নতুন টপিক কি তাহলে 4টা চ্যাপ্টার না বলছিলা যে নতুন পড়াইছে? কাকে বলছিলাম? আমারে বলছিলা হোয়াটসঅ্যাপে যে নতুন এটা কবে 4টা বলছিলাম চ্যাপ্টার পড়াইছে, না, আমি একটু জানতে চাচ্ছি। বলছিলা কয়েকদিন আগে। আচ্ছা বাদ দাও তাহলে, না না, নতুন কমছে কয়টা তো, পড়াইছিল যাই হোক, এই নতুন 300 যা সাথে পড়াইছে ফাইনালে? এর মধ্যে আবার কিছু বাদ, দুটা চ্যাপ্টার বাদ করে দিছে, ঠিক আছে। তো নতুন পড়াইছিল অ্যাকচুয়ালি 6টা, তাহলে দুটো বাদ করাতে 4টাই বলতে পারো, ঠিক আছে, 4টা। তাহলে একটা শেষ হলো আর 3টা 14 বিকেম 9 আর 17, আরেকটা কি 5, হ্যাঁ হ্যাঁ, তো নতুন 4টা। তুমি যদি চাও আমি তাহলে একটা বেশিক্ষণ লাগবে না, ইকুইটি ভ্যালুয়েশনেরটা, ঠিক আছে, আজকে তো ওটাও হলো। এখন ফোনে চার্জ শেষ, হ্যাঁ রাত্রে দেখালে করতে পারবো, বাট এখন ফোনে চার্জ নাই, আবার টিউশনে যাওয়া লাগবে, তো চার্জ দেওয়া লাগবে এখন। হ্যাঁ, যদি চাও তাহলে রাত্রে দেখাই দিব। রাত্রে আমি ধরো আমার টিউশন 10টা পর্যন্ত, তো বাসায় আসার পর 10:30 থেকে আমি ফ্রি আছি। দেখো রাত্রে 1টা-1:30 বাজেও নিবা, আমার প্যারা নাই, আমি রাত্রে হ্যাঁ, দেখা রাত্রে চাইলে আমি দেখাই দিব, তুমি যদি চাও, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা দেখা দিও। ইকুইটি ভ্যালুয়েশনের চ্যাপ্টারটা, আর আমি দেখাচ্ছি তাহলে ইম্পর্টেন্ট কিছু আমার কাছে যেগুলো লাগে, এক্সারসাইজ ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখলে ইকুইটি ভ্যালুয়েশন ওই চ্যাপ্টারে বেশি সময় যাবে না, ঠিক আছে। এটা আমি তুমি খালি
আমার মতে তুমি খালি ম্যাথ গুলো দেখালেই হবে, হ্যাঁ, আমি বলি গুলোর মতে খালি আমি ম্যাথ। কেন বেশি সময় গেছে আমার মতে। আহ, সবচেয়ে কমপ্লেক্স বা যদি আমি টপ দুইটা র্যাঙ্কিং করি যে এই পুরো টেবিল অফ কন্টেন্টের মধ্যে সবচেয়ে কঠিন কোন চ্যাপ্টার বা একটু কমপ্লেক্স কোনগুলা কনসেপ্ট, তো এটা মনে করো টপ 2 এর মধ্যে থাকবে আর কি। এর মধ্যে মানে ঝামেলাকর বেশ কিছু কনসেপ্ট ছিল, যে জিনিসগুলো মানে আমার বুঝতে অতটা কষ্ট না হইলেও মানে আমি হয়তো দেখা যাচ্ছে স্যারের ক্লাস রেকর্ড শুনছি অথবা ইউটিউবের ভিডিও দেখছি, কিন্তু বুঝাইতে ঠিকই কষ্ট হইতেছিল আর কি। বিষয়টা কিছু কিছু জিনিস মানে যাই হোক আর কি, আমি বললাম তো আর কি, কিছু জিনিস একটু প্যাচ আছে আর কি। যাই হোক সব তো বুঝাই ফেলছি, মোটামুটি ভালোভাবেই বুঝাইছি, একটু সময় হুম। লাগছে। হ্যাঁ আর হ্যাঁ, বুঝছি ভালো মতে, বুঝছি। আর এই স্লাইডটাও দিও একটু হোয়াটসঅ্যাপে, যেটা এখন আজকে বুঝছি। পড়ায় লাগে। ও হ্যাঁ, স্টার্টে নাই তোমার কাছে আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে। তাহলে আজকে 11টা ইনশাল্লাহ ওই আরেকটা পড়াবো আর কি। আর আমি শোনো আছে, আমি জেগে আছি, 11টা হোক 12টা হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে দেখি যখন ওকে, আমার সুবিধা হয় টাইম আজকে বলতে রাতেই হোয়াটসঅ্যাপে। বসবো। ঠিক আছে, রাতে যখন আচ্ছা সুবিধা হয় তখন বসবো, কথা হবে ওটা। ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।